আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাই নেম ইজ হানিফ মাহমুদ। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে টঙ্গী সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। এছাড়া এসএসসিএ করছি, অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস থেকে। আমি আজকে থেকে আপনাদের জন্য রেগুলার হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেটা থেকে সুন্দর করে ম্যাথ করে দেখাবো। এটা কাজে দিবে 2025 সালের এসএসসি ব্যাচের জন্য। আর 2026 যারাই আছে, যারা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে চান বা ন্যূনতম একটা আইডিয়া নিতে চান, তাদের জন্য খুব কাজে দিবে। ঠিক আছে, তো শুরু করা যাক। বিসমিল্লাহ। হিসাব বিজ্ঞান। আচ্ছা, প্রথমে আমরা একটু জানি হোয়াট ইজ অ্যাকাউন্টিং। লেটস আস্ক co-pilot what is accounting. Okay, accounting is a process of recording, classifying, summarizing financial transaction to provide clear picture of a business financial health and performance. Simply আপনার যে কোনো লেনদেন, ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন, যে কোনো লেনদেন আগে আপনার আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে সেটাকে আপনার লিপিবদ্ধ করতে হবে, রেকর্ড করতে হবে, যেটা আপনি জার্নালের মাধ্যমে করেন। দেন আপনি ওই রেকর্ডটাকে, মানে আপনি যে একটা জায়গায় লিখছেন সেটাকে আপনি তখন ক্লাসিফিকেশনে নিয়ে যাবেন, যে এটা কি কারণে লিখছেন, কেন লিখছেন, কেন এখানে প্লাস হয়েছে, কেন এটা মাইনাস হয়েছে। তখন এটাকে আপনি লেজার করেন বা ক্লাসিফাইড করেন। তো ক্লাসিফাই করে আপনি একটা সামারাইজ করেন। সামারাইজ করে সবগুলা যে ক্লাসিফিকেশন আছে না, ওইগুলারে সামারাইজ করে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বা রিপোর্ট তৈরি করেন, যে রিপোর্টটা যারা ব্যবহার করবে তাদেরকে প্রোভাইড করা হয়। এটাই সিম্পলি অ্যাকাউন্টিং। খুবই ইজি, বাট এটা মানে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। কঠিন করার কিছু নেই। সিম্পলি কন্ডিশন হচ্ছে লেনদেন হতে হবে, ট্রানজেকশন হতে হবে। যে কোনো লেনদেন লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করে তা সুসংগঠিতভাবে যখন উপস্থাপন করা হয় এবং তার ব্যবহারকারীদের সামনে দেওয়া হয়, তাকে অ্যাকাউন্টিং বলে। ঠিক আছে, আচ্ছা দেখি এখন বইয়ে কি সংজ্ঞা দিয়েছে। আচ্ছা, এই বইয়ে আমরা যে টপিকসগুলো শিখবো সেগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানে পরিচিতি, মোটামুটি একটা আইডিয়া দিলাম। দেন এই যে লেনদেন, লেনদেন আমরা কি সেটা আমরা আইডেন্টিফাই করব। দেন দুতরফা দাখিলা পদ্ধতি, কারণ আপনি বলতে পারেন দুতরফা দাখিলা পদ্ধতি আবার কি। এটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, পুরো অ্যাকাউন্টিং এর বেসিসই এটা। ঠিক আছে, ডেবিট অ্যান্ড ক্রেডিট, এটা আমরা বিস্তারিত সামনে আরো জানবো। দেন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, মানে কোনটা ক্যাপিটাল মানে ট্রানজেকশন আর কোনটা রেভিনিউ ট্রানজেকশন, এটা আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে হিসাব, লেজার কি, লেজার সম্পর্কে আমরা আইডিয়া পাবো। দেন জার্নাল, জাবেদা, জাবেদা সম্পর্কে আমরা আইডিয়া পাবো। আমি কিছু কিছু টার্মিনোলজি আপনাদেরকে এখনই ইংলিশে বলছি, কারণ ফিউচারে এগুলো আপনাদের লাগবে। সো আপনারা যদি জানেন কিছু টপিক, তাহলে এটা খারাপ কিছু না, আমার মনে হয় এটা ভালোই। অ্যান্ড খতিয়ান, লেজার, নগদান বই, ক্যাশ বুক। তারপর রেওয়া মিল, ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে খতিয়ান থেকে প্রতিটা খতিয়ান বের করার পরেও খতিয়ানের যে ব্যালেন্সগুলো আছে না, সেগুলোই মনে করেন ওইগুলোই সুসংগঠিতভাবে রেওয়া মিলের মধ্যে বা ট্রায়াল ব্যালেন্সে থাকে। ঠিক আছে, ওই ট্রায়াল ব্যালেন্স থেকে পরে আলটিমেটলি আমরা আর্থিক বিবরণী তৈরি করি। ঠিক আছে, এর মধ্যে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস আছে, লাভ লোকসান বিবরণী। আর হচ্ছে গিয়ে এসওএফপি আছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থার বিবরণী। এগুলো নিয়ে আমরা সামনে আরো শিখবো। অ্যান্ড পণ্যের ক্রয় মূল্য সম্পর্কে, উৎপাদন ও বিক্রয় মূল্য সম্পর্কে আমরা জানবো। পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব, এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া পাবো। বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে
আর্থিক বিবরণী পর্যন্ত, ঠিক আছে। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে কিছুটা জানবো। হিসাব বিজ্ঞান কি সে সম্পর্কে তো আমি আপনাদেরকে একটু ধারণা দিয়েছি, তারপরে দেখি বইয়ে কি বলে। আচ্ছা, ব্যক্তি প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। এই সকল ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময়। নির্দিষ্ট পদ্ধতি কৌশল ব্যতীত এই সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব ও ফলাফল নির্ণয় পদ্ধতি ও কৌশল সম্পর্কে কি করা হয়, আলোচনা করা হয়, ঠিক আছে। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। হ্যাঁ, তো আমরা যা যা শিখবো এই অধ্যায় থেকে, হিসাব বিজ্ঞানের ধারণা জানবো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো, কেন হিসাব বিজ্ঞান লিপিবদ্ধ করা হচ্ছে, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায় থেকে আসছে, এটা ক্রমবিকাশ কিভাবে হয়েছে সময়ের সাথে সাথে, তারপর হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। এই যে হিসাব বিজ্ঞান আমরা এত করছি, হ্যাঁ, এটা কারা ব্যবহার করবে? এটা তো সাধারণ মানুষ ব্যবহার করবে না, তাই না? হয়তোবা কোম্পানির মালিকে ব্যবহার করবে, যারা লোন দিবে, কোম্পানির অবস্থা কেমন। এই হিসাব বিজ্ঞান কেন করা হচ্ছে? কোম্পানির আর্থিক অবস্থা জানার জন্য, তাই না? তা আপনি কি কাউকে বিনা তার আর্থিক অবস্থা না জেনে তাকে লোন দিয়ে দিবেন না। তো সেই পরিস্থিতিটা জেনে বুঝেই তো আপনি তাকে লোন দিবেন, বা ব্যাংকও তো আপনাকে জেনে বুঝেই লোন দিবে। ঠিক একইভাবে মালিক যেহেতু তার টাকা বিজনেসে দিয়েছে, হ্যাঁ, তো মালিকও তো জানতে চাবে যে আমার টাকার পরিমাণ এখন কি অবস্থায় আছে না আছে। তো হিসাব বিজ্ঞানে আমরা বিভিন্ন সেক্টর সম্পর্কে জানবো। আমরা সাধারণত এক মালিকানা ব্যবসা দেখি অভ্যস্ত, কিন্তু অংশীদারি ব্যবসা আছে, তারপর যৌথ মূলধনী কোম্পানি বিজনেস আছে, অনেক ধরনের বিজনেস আছে, প্রফিটেবল বিজনেস আছে, নন প্রফিটেবল বিজনেস আছে, এনজিওস আছে। সে সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, ঠিক আছে। মূল্যবোধ ও জবাবদিহিতা, এই যে অ্যাকাউন্টেবিলিটি ব্যাপারটা হিসাবে, আপনি একটা অ্যাকাউন্টিং করছেন কেন? যে আপনার আর্থিক অবস্থার কি একটা জবাবদিহিতা আপনার মালিককে করতে হবে, বা যারা আপনার লোন ভেন্ডর, যারা আপনাকে লোন দিয়েছে, তাদেরকে আপনার হিসাব দিতে হবে যে না, আমার বিজনেস ভালো করছে, আমার বিজনেসের পারফরমেন্স ওয়েল। এটার উপর ওরিয়েন্টেড করে আমরা হিসাব বিজ্ঞান তৈরি করি। আশা করি সমাজ ও পরিবেশের প্রতি হিসাব ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবো। সমাজে যে বিজনেসের একটা অবস্থা, হ্যাঁ, সেটা সম্পর্কে আমরা হিসাব ব্যবস্থার মধ্যে কি ব্যাখ্যা করতে পারবো। দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের হিসাব রাখতে আগ্রহী হব, ঠিক আছে। আচ্ছা, একটু পজ করা যাক, আজান দিচ্ছে। দুঃখিত, আজান দিয়েছিল তাই পজ করতে হয়েছে। আচ্ছা, দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে হিসাব রাখতে আগ্রহী হব। আমরা যখন দেখব হিসাব বিজ্ঞানের কত বেনিফিটস আছে, তখন আস্তে আস্তে আমরা কি এই জিনিসগুলো আমাদের ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট করা শুরু করবো। আমিও নিজের ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় অ্যাকাউন্টিং এর ইম্প্যাক্ট ফালাই, আর এটা আমার কাজে দেয় অনেক ক্ষেত্রে হিসাব নিকাশ রাখতে। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। এখানে দুইটা ওয়ার্ড আপনাদের জন্য নিউ, এটা হচ্ছে দেনাদার আর পাওনাদার। ওয়ার্ডটা তো অনেক আগেই শুনেছেন। দেনাদার হচ্ছে, মনে করেন আপনি যখন বিজনেস অর্গানাইজেশন গুলো না বাকিতেই ট্রানজেকশন বেশি করে, সো ক্যাশে খুব কমই ট্রানজেকশন হয়, কজ ক্যাশের হিসাবটা না এই কর্পোরেট ওয়ার্ল্ডে এত ইজিলি রাখা যায় না, বুঝতে পারছেন। সো বাকিতেই লেনদেন বেশি হয়। তো বাকিতে যেহেতু লেনদেন হয়, তো আপনি যখন কাউকে বাকি দেন, হ্যাঁ, তার কাছ থেকে আপনি টাকা পান না, সে হচ্ছে আপনার দেনাদার, সে আপনাকে টাকা দিবে।
এখন আপনার এসএসসির বইতে আপনারা এটা দেনাদার শিখতেছেন, বাট এইচএসসির বইতে যখন আপনারা উঠবেন তখন এটাকে আপনারা প্রাপ্য হিসাব হিসেবে শিখবেন, বা অ্যাকাউন্ট রিসিভেবলস, যেটা আপনারা মানে হায়ার এডুকেশনের মধ্যে গিয়ে দেখবেন। ঠিক আছে? আর পাওনাদার হচ্ছে আপনি কারো কাছ থেকে বাকিতে কিনছেন, হ্যাঁ, তাদেরকে আপনার টাকা দিতে হবে, তো ওরা হচ্ছে আপনার জন্য কি পাওনাদার, আপনার ওদেরকে টাকাটা পরিশোধ করতে হবে একটা সময় পরে। তো পাওনাদারকে আপনি এইচএসসি তে প্রদেয় হিসাব হিসেবে শিখবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে কিছু আগে থেকে জানাই দিচ্ছি, আর অ্যাকাউন্টস পেয়েবল আর কি। সো এটা শুধুই এইচএসসির পরে এইচএসসি তে উঠে দেখবেন আপনাদের এই জিনিসগুলা একটু ঝামেলা হয় অনেক স্টুডেন্টেরই, তারা বারবার দেনাদার বা পাওনাদার লেখাচ্ছে, প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব লেখাটাই বেটার, বাট এসএসসি তে পাওনাদার আর দেনাদারই লিখবেন আপনারা। ঠিক আছে? তো হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহের হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল বা আর্থিক অবস্থা কি করা যায়, নিরূপণ করা যায়। আপনার বিজনেসটা কি ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে, সেটা কিভাবে আপনি হিসাব বিজ্ঞানের মাধ্যমেই দেখবেন। যে আপনার সম্পদের পরিমাণ বছরের শুরুতে কত ছিল, বছরের লাস্টে কত ছিল। ঠিক আছে? এই জিনিসগুলা অ্যাকাউন্টিং এর মাধ্যমে দেখা যায়। আপনার কত টাকা লোন আছে, কত টাকার মালিকানা সত্ত্ব আছে, মানে মালিকানা সত্ত্ব মানে আপনার কতটুকু অধিকার আছে, আপনার কতটুকু সম্পদ আছে, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এই যে ফিউচারে গিয়ে আপনারা খুব সুন্দর একটা ইকুয়েশন আছে, অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। অ্যাসেটস হচ্ছে বিজনেসের সম্পদ, এল হচ্ছে বিজনেসের লায়াবিলিটি বা দায়, বিজনেস কত টাকা দায় আছে, আর ইকুইটি হচ্ছে বিজনেসের মালিকানা সত্ত্ব, মালিক যে টাকাটা দেয়। এই সম্পর্কে আপনারা আরো বিস্তারিত সামনে জানতে পারবেন। ঠিক আছে? আর আমি চেষ্টা করব আপনাদের এসএসসির বইটা সুন্দরভাবে শেষ করে দেওয়ার, একটা পুরো প্লেলিস্ট ক্রিয়েট করব, প্লেলিস্টে এই সবগুলা টপিক সুন্দরভাবে থাকবে। আর শুধু আমি ক্লাসগুলো এক্সটেন্ড করব না, যে ইম্পর্টেন্ট টপিকসগুলো যা এক্সামে আসতে পারে সেগুলোই আমি আলোচনা করব। ওকে? আর চেষ্টা করব একটা বা দুইটা ক্লাসের মাধ্যমে প্রতি চ্যাপ্টার শেষ করে দেওয়া। কিছু কিছু ক্লাস 1 ঘন্টা হয়ে যেতে পারে, বা 30 মিনিট হইতে পারে। তো আপনারা দরকার হলে পজ দিয়ে হলেও আস্তে আস্তে ক্লাসগুলো করেন, আশা করি আপনারা A+ পাবেন। আর আমি সামনে পেইড কোর্স তৈরি করতে পারি, যারা আমার কাছে সরাসরি পড়তে চান তারা সরাসরিও পড়তে পারবেন। আচ্ছা, পড়াশোনায় আবার আসা যায়। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, মানে এটার পারপাস কি, অ্যাকাউন্টিং এর পারপাস কি? লেনদেন সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করো। আপনার এটা কি লেনদেন হচ্ছে নাকি আগে সেটা আইডেন্টিফাই করতে হবে, আর হলে সেটা আপনার কারেক্টলি লিপিবদ্ধ করতে হবে। আপনি যদি ক্রয়টাকে ক্রয় না লিখে আপনি বিক্রয় লেখেন তাহলে তো হলো না, তাই না? তো এই জিনিসটা সুন্দরভাবে যেন আপনি লিপিবদ্ধ করেন, আপনার হিসাবে যেন ভুল না হয়, এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কি? অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। মানে আপনি আলটিমেটলি এই হিসাবগুলো তো আপনি লিখতেছেন, লেখার পরে কি আপনার এটা কি প্রফিট হইছে নাকি লস হইছে, আপনার বিজনেস কি উন্নতি করতেছে, লস হলেও সমস্যা নেই। যদি মনে করেন কোনো একটা ইয়ারে আপনার বিজনেস লস করতেছে, কিন্তু আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশন আবার ভালো, আপনি 1 বছর খারাপ করছেন, বাট আপনি যখন লং টাইমে চিন্তা করতেছেন 5 বছরে আপনার বিজনেস এক্সপোনেনশিয়ালি খুব ভালো করতেছে। বিকাশ এরকম কিছু সময় করেছিল, তাদের খুব রেভিনিউ খুব খারাপ ছিল, আয় খুব খারাপ ছিল কিছু বছর, এখন বিকাশে দেখেন, মোবাইল ব্যাংকিং মানেই তো বিকাশ, তাই না? নগদ বিকাশ এরাই। সো আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থা আপনার নিরূপণ করতে হবে। ঠিক আছে? ওকে। 3 নাম্বার কি বলছে? প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যাবে। প্রতিষ্ঠানের কতটুকু, এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন একটু আগে করলাম, এই যে A is equal to L plus E equity, মানে প্রতিষ্ঠানের সম্পদ অ্যাসেট, হ্যাঁ, অ্যাসেট মানে সম্পদ, দায় মানে লাইবিলিটি, হ্যাঁ, মালিকানা সত্ত্ব ইকুইটি, নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা কি সম্পূর্ণভাবে বা পূর্ণাঙ্গভাবে ধারণা
লাভ করা সম্ভব হবে। আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হবে। আপনার বিজনেস কি ভালো প্রফিট করতেছে নাকি খারাপ অবস্থায় আছে সেটা আপনি কিভাবে নির্ধারণ করতে পারবেন? ব্যয় দেখে, ব্যয়ের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারতেছেন যে আপনার এই জায়গায় এই পরিমাণ ব্যয় হচ্ছে, এই পরিমাণ ইয়ে হচ্ছে, সেটা আপনি কি করতে পারতেছেন? নিয়ন্ত্রণ করতে পারতেছেন। ব্যয় নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট কি? ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতারণা জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। সাপোজ আপনি মালিক, হ্যাঁ, আপনি মালিক, আপনার মাল্টিপল বিজনেস আছে। মনে করেন আপনার আপনার সানগ্লাসের বিজনেস আছে, আপনার ঘড়ির বিজনেস আছে। তো সব বিজনেসে তো আপনি প্র্যাকটিক্যালি গিয়ে গিয়ে দেখতে পারবেন না, তাই না? এক এক বিজনেস এক এক জায়গায় দিয়ে রাখছেন। তো এই বিজনেসগুলো কি প্রপারলি হচ্ছে নাকি, মানে বিজনেসে তারা কি জালিয়াতি করতেছে নাকি বা চুরি করতেছে নাকি, সেই জিনিসগুলো কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন হিসাব বিজ্ঞানের মাধ্যমে। প্রতিটা ট্রানজাকশন আপনি মানে লিপিবদ্ধ করা হয়, এগুলো আপনি অন্য মানে এটা কি প্রপারলি ইয়ে করা হয়েছে নাকি সেটা আপনি অডিটও করাইতে পারেন। মানে অন্য হিসাব রক্ষক নিরীক্ষকদেরকে দিয়ে আপনি দেখাইতে পারেন যে আপনার বিজনেসের হিসাব বিজ্ঞান কি প্রপারলি, কারণ সব অ্যাকাউন্টিং সবার জন্য সেম। আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সবার জন্য সেম। এগুলো সম্পর্কে আরো বিস্তারিত সামনে জানবেন, দেখবেন হিসাব বিজ্ঞান কিভাবে লিপিবদ্ধ করে। সো আপনি আমেরিকাতে বসেও অ্যাকাউন্টিং করতেছেন, আমি এখানে বসেও অ্যাকাউন্টিং করতেছি, দুজনে অ্যাকাউন্টিং বা লেখার নিয়ম সেম। সো আমি বুঝতে পারবো, ঠিক আছে। সো জালিয়াতির কোনো প্রশ্নই থাকবে না অ্যাকাউন্টিং এ। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষ জানানো এবং ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করে। এই যে আপনার বিজনেসে কোন জায়গায় ইনভেস্ট করে আপনার প্রফিটটা হচ্ছে, তা আপনি স্বাভাবিকভাবে পরবর্তী বছরে ওই জায়গায় ইনভেস্ট করবেন না। তো ডিসিশন মেকিং এ কি করতেছে? হেল্প করতেছে। প্রতিষ্ঠানে একাধিক বছর আর্থিক বিবরণী তুলনা করা যায়। এই যে আপনি মনে করেন 24 সাল, 25 সাল, 26 সাল, মানে দেখতেছেন যে কোন সালে আপনার বিজনেস কেমন পারফর্ম করতেছে, ভালো করতেছে না খারাপ করতেছে। সো এটার একটা আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন। বিভিন্ন সেবামূলক অমুনাফা ভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, সোসাইটি বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন বহির্গমন পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ ও নির্দিষ্ট সমান্তে এই সকল প্রতিষ্ঠানে বিভিন্ন হিসাব উদ্বৃত্ত নির্ণয় করা যায়। এই যে অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো, তাদের হিসাবগুলো তো মানে লিখতে হয় যে তারা প্রপারলি ইয়ে করতেছে নাকি, তারা কি ওভার চার্জ করতেছে নাকি, তাদের এই টাকাটা কেন লাগছে, কি কারণে যাচ্ছে, এই সব কিছু হিসাব বিজ্ঞানের মাধ্যমে দেখা যায়। সরকারের বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করা হিসাব বিজ্ঞানের সহায়ক ভূমিকা পালন করে। এই যে মনে করেন বিভিন্ন ব্র্যান্ড আছে না, ইয়েলো আছে, এসটিসি আছে, তো এদের দেখবেন যে ওদের যে শার্ট বা টি শার্ট, এটার সাথে দেখবেন অ্যামাউন্টের সাথে প্লাস ভ্যাট লেখা থাকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এই অ্যামাউন্টের টাকাটা কি তারা নিজেরা রাখা দেয় না, তাদের এই টাকাটা সরকারকে দিতে হয়। তো তারা যে সরকারকে দেয়, তো তারা যে টাকাটা দিবে, তাদের ওই অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় থেকে আসে? এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিটা ট্রানজাকশন কি হয়, লিপিবদ্ধ হয় যখন, তখন তাদের ব্যালেন্সের মধ্যে দেওয়া থাকে যে এই পরিমাণ তাদের ভ্যাট কি গভর্নমেন্টকে দিতে হবে। বুঝতে পারছেন? সো রাজস্ব দেওয়াতে বা কর দেওয়াতে, শুল্ক দেওয়াতে হিসাব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। আচ্ছা আচ্ছা, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ বা উৎপত্তি এটা আপনারা পড়ে নিন। হ্যাঁ, এটা লুকা পেসিওলি, উনি একজন ইটালিয়ান গণিত শাস্ত্রের বিজ্ঞানী ছিলেন। আচ্ছা দাঁড়ান, আমি লুকা পেসিওলির সম্পর্কে দেখেন, হু ইজ লুকা পেসিওলি, হু ইজ
উনি সুম্মা দি এরিথমেট্রিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিতা, এই বইটা মনে রাখবেন। এই বইটা থেকেই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমরা আইডিয়া পাইছি। সো এই বইটার উপর বেসিস করে আমাদের আজকে এই অ্যাকাউন্টিং সিস্টেমগুলো আসছে। সো এই বইটা খুব ইম্পর্টেন্ট, এই বইটার নাম মনে রাখবেন, ঠিক আছে? লুকা পেসিওলি। হু ইজ লুকা পেসিওলি? আচ্ছা, আমরা দেখি হু ইজ লুকা পেসিওলি। আচ্ছা, এই যে আমি বলছিলাম না উনি একজন গণিতবিদ। আচ্ছা, লুকা পেসিওলি উনি ইতালিয়ান এক গণিতবিদ, ফাদার অফ অ্যাকাউন্টিং, মানে উনি অ্যাকাউন্টিং এর জনক। ওয়াজ অ্যান ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান, বর্ন ইন 1447, ঠিক আছে? মানে 1447 সালে উনি জন্মগ্রহণ করছেন। ইজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক অন ডাবল এন্ট্রি, এই যে দুতরফা দাখিলা পদ্ধতি, বুক কিপিং সিস্টেম which he detailed in his book Summa di Arithmetica, এই যে বলছি না, জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিতা, ঠিক আছে? তো ওনাকে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। লুকা পেসিওলি, দাঁড়ান দেখি আমার স্ক্রিন শেয়ারে কি আসছে নাকি। হ্যাঁ, এই যে এই ব্যক্তি, ওনার কারণে আমাদের অ্যাকাউন্টিং শিখতে হচ্ছে, ঠিক আছে? ওনার সম্পর্কে আরেকটু বিস্তারিত আর্টিকেল পড়ে নিতে পারেন, যেহেতু আপনারা এখন অ্যাকাউন্টিং কমার্স এই ফিল্ডে আপনাদের কেরিয়ার চুজ করেছেন। ইউ গাইস শুড নো হু লুকা পেসিওলি ইজ। আর যদি পড়তে রিডিং বিরক্তিকর লাগে তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নেন, তাহলে একটু মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, আমরা পড়াশোনায় আবার আসি। তো এই যে এখানে মেবি বলে দিয়েছে যে এই যে সুম্মা দি এরিথমেট্রিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট নামে এটি গ্রন্থ লেখেন, যেখানে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা দেওয়া হয়, ঠিক আছে? তো এগুলো আপনারা পড়ে নিয়েন। বর্তমানে কিন্তু অ্যাকাউন্টিং আমাদের মতো মানে আদিম যুগের মতো লিপিবদ্ধ করা হয় না। আমি কিন্তু এসএসসি স্টুডেন্ট, এখন অনেক অত্যাধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যার এসেছে। সো আমরা ওইগুলোর মাধ্যমে অ্যাকাউন্টিং করে থাকি আস্তে আস্তে। বাট আমাদের কি করার, এসএসসি এইচএসসি সিলেবাস অনেক ওল্ড ব্যাকডেটেড, বাট অ্যাকাউন্টিং তো অ্যাকাউন্টিং, আপনাদের জানতে হবে। সো আপনারা শিখেন আস্তে ধীরে, আরো অ্যাডভান্স লেভেলে অ্যাকাউন্টিং এ যখন যাবেন তখন দেখবেন এই জিনিসগুলো অনেক অটোমেটেড হয়ে গেছে, এত কঠিন না কোনো কিছু। আচ্ছা, এখন হিসাব তথ্যের ব্যবহারকারী কারা? একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এই যে আপনার কোম্পানি, সাপোজ আপনি ধরে নেন যে কোনো একটা ব্যবসা আপনার দিতে ইচ্ছা করতেছে, মনে করেন আমার ইচ্ছা করতেছে ঘড়ির ব্যবসা দিতে। তো আমি ঘড়ির ব্যবসা দিলাম, দিয়ে আমি ওই ব্যবসায় আর নাই, পরিচালনা করতেছে আরেকজন। তো আমি চলে গেলাম, তো আমার এই ঘড়ির ব্যবসা চলতেছে। তো এই ঘড়ির ব্যবসা 1 বছর পরে আমি কি চাইলাম, ওই যে আর্থিক বিবরণী বলছিলাম না, ওই যে লাস্টে আমরা যেটা পাই, যে রিপোর্টটা আমরা পাই, ওই আর্থিক বিবরণী আমি দেখলাম যে ফাইন্যান্সিয়াল পজিশন কি। তো এই যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা বিজনেসের অভ্যন্তরে আছে। যেমন আমি মালিক, আমি কি করছি, ওনারা বলছি যে আপনি ঘড়ির বিজনেসের অবস্থা কি, আমাকে মানে ব্যালেন্স শিট দেন, আমি দেখবো। তো আমি দেখলাম যে বিজনেস ইজ ডুইং ওকে, আমি হ্যাপি। হ্যাঁ, আর ম্যানেজমেন্ট কি করলো, ম্যানেজমেন্টও এই রিপোর্টটা কোনো অ্যাকাউন্টেন্টে দিয়ে বানাইছে। তো ম্যানেজমেন্ট কি, মানে যে আমার বিজনেসটা পরিচালনা করতেছে সেও কি ব্যবহারকারী, সেও অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে? এখন এই রিপোর্টটা আমি আর ম্যানেজমেন্ট তো বিজনেসের মধ্যের মানুষ, তাই না? এখন বিজনেসের বাহিরে মনে করেন আমি ঠিক মতো ট্যাক্স দিচ্ছি নাকি, বা আমি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করছি বা ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করছি, তখন বাহ্যিক ব্যবহারকারীরা দেখে। যেমন ব্যাংক একটা বাহ্যিক ব্যবহারকারী, সে দেখবে যে আমি কি প্রপারলি আমার বিজনেস মানে অ্যাসেটের পরিমাণ কত, লাইবিলিটির পরিমাণ কত, ইকুইটির পরিমাণ কত, আমার বিজনেসের ক্রেডিট পারফরমেন্স কেমন। এখন ক্রেডিট পারফরমেন্স কি, এটা বাংলায় কি বলে, বাংলা হচ্ছে মনে করেন মানে আমি কত তাড়াতাড়ি ঋণ দিই আর কি, এটা বাংলা কোনো একটা ওয়ার্ড হবে আই গেস। মানে এখন ক্রেডিট পারফরমেন্স অনুযায়ী যে আমি আপনার কাছ থেকে লোন নিলাম, তা আমি আপনাকে কত দিনের মধ্যে লোন পরিশোধ করে দিই, একটা রেকর্ড থাকে, বুঝছেন? তো এই জিনিসগুলো দেখা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। এই যে
এই যে অভ্যন্তরীণ, এই যে মালিক ও ব্যবস্থাপক, দেখছেন? সো কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ভবিষ্যতে কর্ম পরিকল্পনা, আমার যদি বিজনেস ভালো করে তাহলে আমার বিজনেস এভাবে চলবে, বা আরেকটু কিছু যদি অ্যাড করা যায় আমার বিজনেসে, দেখলাম যে আমি যদি এই জিনিসগুলো করি তাহলে এটা আমার বিজনেসের জন্য আরো প্রফিটেবল, তাহলে আমি ওই জিনিসগুলো করব। আর যদি এটা আমার জন্য প্রফিটেবল না হয় তাহলে আমি অন্য কিছু করব, বা অন্য অল্টারনেটিভ দেখবো যেভাবে আমার প্রফিটটা আরো বেশি কি হইতে পারে, ম্যাক্সিমাইজ হতে পারে। ওকে ওকে। এই যে বাহ্যিক ব্যবহারকারী, এই যে ঋণ প্রদানকারী, এটা আপনার ফ্রেন্ড হইতে পারে, এটা ব্যাংক হইতে পারে, ঠিক আছে? এই যে সরকার, আপনি ঠিক মতো ট্যাক্স দিচ্ছেন নাকি, পাওনাদার, হ্যাঁ, যে আপনার কাছ থেকে টাকা পাবে। ওই যে বললাম না ক্রেডিট পারফরমেন্স আমার কেমন, আমার ক্রেডিট পারফরমেন্স যদি আমার টাকা দেওয়ার পরিমাণ ভালো থাকে, বা আমি যদি টাইমলি টাকা দিই, তাহলে আমার পাওনাদাররাও লোন দিতে কি করবে, ইজি ফিল করবে, স্বাচ্ছন্দ্য, আচ্ছা এই মানুষটা ভালো, সে লোন দেয় প্রপারলি। আর যদি আমার ক্রেডিট পারফরমেন্স ভালোই না হয়, আমাকে কেউ লোন দিবে, দিবে না, বলবে এত বাটপার, এটা লোন দিব কেন আমি। তারপর আসছে কর্মচারী ও কর্মকর্তা। মনে করেন আমি জব করি, আমি নিজেও সামটাইমস মানে সিকিউরিটি চাই, যে আমি যে বিজনেসে কাজ করতেছি এই বিজনেস কি আমার লং টাইমে সাস্টেন করবে নাকি। লং টাইমে সাস্টেন না করলে আমার জন্য এটা অনেক বড় প্রবলেম হয়ে যায়, বা অনেক সময় বিজনেসের অনেক ডিসিশন নিতেও কি এগুলো লাগে, ঠিক আছে? এগুলো আপনারা একটু রিডিং পরে নেবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট, আপনাদেরকে কোয়েশ্চেন করবে, আপনারা ধরেই নেন এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই, ভেরি ইম্পর্টেন্ট। বলবে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, বাহ্যিক ব্যবহারকারী কারা, পার্থক্য বলেন। এসএসসি তে এই ধরনের কোয়েশ্চেন আসবে। আচ্ছা, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। মুনাফা অর্জন করার উদ্দেশ্য না, হ্যাঁ, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃ সমাজ পরিবেশের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, এই অ্যাকাউন্টেবিলিটি গুলা অ্যাকাউন্টিং এর মধ্যে আমাদেরকে মানে এথিক্যাল জায়গা থেকে এই জিনিসগুলো আমাদেরকে শেখানো হয়। অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্টকে মানুষ হিসেবে বা মূল্যবোধের জায়গা থেকে আপনাদের এই জিনিসগুলা খেয়াল রাখা, যেমন জলবায়ু দূষণ করা যাবে না, শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া এগুলা যেন প্রপার মানে ইয়ে না হয়। সো সরি, আচ্ছা, পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা, ঠিক আছে? তারপর হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধর একটা অংশ আছে, এগুলো আপনারা একটু রিডিং পড়ে নিয়েন। মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহিতা প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। আচ্ছা, এখানে একটা কথা, এই যে রিপোর্টগুলো আপনি বানাইতেছেন, এই রিপোর্টগুলো বানানোর পর আপনার দিতে হবে না, আপনার তো আপনার হায়ার অথরিটির দিতে হবে। তো এই জিনিসটা আপনার মধ্যে একটা জবাবদিহিতা তৈরি করতেছে না, যে আমার এই টাকাটা ম্যান্ডেটরিলি দিতে হবে। আর ঠিক একইভাবে সততা জিনিসটাও আপনার মধ্যে তখন চলে আসে। আমি যদি এখানে গড়বড় করি, এটা যদি এক্সটার্নাল অডিটর এসে যদি দেখে যে আমি এই গড়বড় করছি, তখন একটা বিপদে পড়ে যাব না আমি। তো সততার মূল্যবোধের কি হয়, বিকাশ ঘটে। দেন হচ্ছে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি। মনে করেন আপনি যখন রিপোর্ট দেখতেছেন যে আয় হায় আমার ঋণের পরিমাণ এত এক্সিড করে ফেলছে, আমার সম্পদ কম, আমার ঋণই বেশি, তাহলে আমার টাকা কম, আমার এত ঋণ, আমার তো ঋণের টাকাটা তাড়াতাড়ি পরিশোধ করতে হবে, নাহলে তো আমার ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই অ্যাকাউন্টেবিলিটিটা কি করে, বিজনেস তৈরি করে দেয়, ঠিক আছে? অ্যাকাউন্টিং তৈরি করে দেয়। আচ্ছা, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব তৈরি হয়ে যায় আপনার বিজনেস, এই যে মানে সামাজিক ব্যাপারগুলারা আপনি দেখেন, তারপরে ওই যে ট্যাক্স প্রপারলি দিচ্ছে নাকি, রাষ্ট্রের রাজস্ব প্রপারলি রাষ্ট্র পাচ্ছে নাকি, রাষ্ট্র রাজস্ব পাইলে এটা সবাই পাবে, ঠিক আছে? সো সেই জিনিসগুলো অ্যাকাউন্টিং মানে এনশিওর করে। জালিয়াতি ও প্রতারণার রোধ। আর সবকিছু যদি প্রপারলি অ্যাকাউন্ট ফর করা হয়, জালিয়াতি করা সম্ভব? 1,000 টাকার সারাদিনে আমার 10,000 টাকার ট্রানজেকশন হয়েছে, আমি যদি 10,000 টাকায় লিখি, তাহলে এক মাস পরে এরকম 10,000 10,000 1 লাখ টাকা, মনে করেন আমার মাস শেষে 1 লাখ টাকা ইনকাম, তো আমি তো জানি যে আমার এই অ্যাকাউন্ট ফর ব্যালেন্স শিটে তো আমার দেখাইতেছে 1 লাখ, আর আমার ব্যাংকে গিয়ে দেখি কি আমার মাত্র 80,000, তার মানে বাকি 20,000 টাকা কি হচ্ছে, কর্মচারীরা বাটপারি করছে। সো এই জিনিসগুলো ধরা যাবে, ঠিক আছে? আচ্ছা, জবাবদিহিতা ও হিসাব বিজ্ঞান। ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহি, ওই যে মালিক ও ব্যবস্থাপনার জবাবদিহি করে,
মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাবদিহি, সরকারের নিকট, মানে এগুলো হচ্ছে বাহ্যিক, সরকারের নিকট জবাবদিহিতা থাকে। ঠিক আছে, এই যে আমরা চ্যাপ্টার শেষ, এখন অনুশীলন ফলো করলে আমরা আচ্ছা অনুশীলনে কি কি আছে দেখি। আমি আজকে প্রথম আপনাদের ক্লাস নিচ্ছি, আমি কোনো আই হ্যাড নো প্রিপারেশন, আমি জাস্ট পিডিএফটা ওপেন করছি, আই স্টার্ট রেকর্ড করে আমি আজকে রেকর্ড করব, আমি আজকে এটা পোস্ট করব ইউটিউবে। আমি এভাবে ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিও দিব। আর যারা আমার কাছে মানে পড়তে আগ্রহী, আমি আপনাদেরকে খুব স্মার্টলি পড়াবো, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে পড়াবো, আমি আপনাদেরকে এক্সেল শিটে কিভাবে অ্যাকাউন্টিং এন্ট্রিগুলো হয়, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টিং শেখাবো। ঠিক আছে, সো যারাই আমার কাছে পড়তে চান তারা আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিব, তো আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্কে অ্যাড করে আমি আপনাদেরকে রেগুলার বেসিস ক্লাস দিব। এছাড়াও তো আমি ইউটিউবে ক্লাস দিবই, আর ধারাবাহিকভাবে এগুলো দেখা যাক। ওকে, দ্যাটস অল ফর টুডে। আমার আজকে আপনাদের ক্লাস নিয়ে খুবই ভালো লাগলো। আশা করি আমি এভাবে যেন আপনাদেরকে ক্লাস নিতে পারি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন যেন আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি। আমি চাই বাংলাদেশে বিজনেস কমিউনিটি স্টুডেন্টরা আমরা যেন পিছায় না থাকি, আমরা যেন নিজেদেরকে আগে থেকে তৈরি করতে পারি। বিকজ বিজনেস মানে সবাই মনে করে খুব ইজি, বিজনেস এত ইজি না। বিজনেস ইজ ভেরি হার্ড। আপনি যদি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে পারেন, আপনি যদি বিজনেসের উপরে পুরো ওয়ার্ল্ড ডিপেন্ড করতেছে, সবকিছু এভরিথিং ইজ বিজনেস। তো আমরা চেষ্টা করব প্রফেশনাল হইতে, আমরা সিএফএ, এসএসসিএ, সিএ এই ধরনের কোয়ালিফিকেশন নেওয়ার চেষ্টা করব। তো তাই আমরা শুরু থেকে এভাবে নিজেদেরকে তৈরি করব। আমি নিজে একজন এসএসসি স্টুডেন্ট, সো নট এসএসসি, এসএসসি। এখন হোয়াট ইজ এসএসসি? ইটস অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। এটাও অ্যাকাউন্টিং এর একটা সার্টিফিকেশন। তো আপনারা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, আজকে অনেক পড়াইলাম। এভাবে আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে আপনাদের প্রতিটা ক্লাস নিয়ে নিতে। শুধু লেন্দি করে অসংখ্য ক্লাস দেওয়ার কোনো মানে নেই, আমি আপনাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।